এই সমস্ত দিক বিবেচনা করে আগামীতে এই বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে যিনি মুখে একটি বড় শক্তভাবে স্পষ্টভাবে উচ্চারণ করেছেন যে আস্থা রাখেন এবং সেটা ইতিবাচকভাবে, সেই আস্থাটা আপনার মমতা ব্যানার্জির এই আস্থাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে মমতা ব্যানার্জির এই আস্থা ছাড়া বা সমর্থন ছাড়া কেন্দ্র সরকার কিন্তু তিস্তা চুক্তি করতে পারবে না। আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরব দুজনের কাছে আবারও। দর্শক, আবারও একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আবারও ফিরলাম বাংলাদেশ এখনে। আমরা কথা বলছিলাম ঢাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর নিয়ে। বাবু ভাই বলছিলেন, স্যার আপনার কাছে যদি আসি, বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 4 বছর আগে যে চুক্তিটি নিজেই পিছিয়ে দিয়েছিলেন, ভেটো দিয়েছিলেন, সেটি নিয়ে তিনি আশ্বাস দিয়ে গেলেন। এবং আমাদেরও কিন্তু সফরের মমতা ব্যানার্জি আসার পরে আমাদের মূল আগ্রহের কেন্দ্রবিন্দুটি ছিল এই তিস্তার পানি বন্টন চুক্তি। হ্যাঁ, আমার একটু বলার আছে এই জন্যে। প্রথমে যেটা বলবো যে এই প্রথম বাংলাদেশ প্রকৃত একটা উত্তর দিয়েছে যে মমতা ব্যানার্জি যখন বলেছেন আমরা আমাদের পদ্মা রিলিজ দিন, প্রধানমন্ত্রী বলছেন হ্যাঁ পদ্মা রিলিজ পাবেন, আমাদের পানি দিন। খুব এটাই যোগ্য উত্তর। আচ্ছা, আমরা একটু পেছনে ফিরে যাব। কংগ্রেসের আমলে যেখানে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং তার দলবল নিয়ে বাংলাদেশে এসে এই তিস্তা চুক্তি সম্পাদন এবং বাংলাদেশের যে ছিটমহল ছিল সেগুলো ফিরিয়ে দেওয়ার জন্য এসেছিলেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা ছিল, কিন্তু আসেননি। অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে তিনি অস্বীকার করলেন। আচ্ছা, এখন যেটা সমস্যা হয়েছে তার কাছে, যে তিনি বিজেপি সরকারের বেশ বিপক্ষে কিছু কাজ করেছেন এবং বিজেপি সরকারকে যে খুব ভালোবাসেন তেমন মনে হয় না। যেখানে বিজেপি সরকার এখন স্থির করেছে যে বাংলাদেশের ছিটমহল ফিরিয়ে দেওয়া হবে এবং তিস্তা চুক্তিও করা হবে, মমতা ব্যানার্জি এই কথাটা শোনার পর সম্ভবত ভারতীয় প্রধানমন্ত্রীকে একটু দূরে ফেলে দিয়ে নিজে প্রথম পদক্ষেপটা এখানে রেখেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, মমতা ব্যানার্জি বললেই তো আর তিস্তা চুক্তিও হবে না আর ছিটমহলও ফেরত পাওয়া যাবে না। কিন্তু তিনি অগ্রিম একটা কৌশলী মনোভাব নিয়ে এই দেশে এসছেন বলে আমার ধারণা। বাবু ভাই, স্যার স্থল চুক্তির ব্যাপারে যেটা বলেছেন যে আগামী অধিবেশনে, বাজেট অধিবেশনে আপনার এটা পাস হবে, এই যে ছিটমহল বিনিময়, ভারতের মধ্যে যে ছিটমহলগুলি আছে সেটা ওদের থাকবে, বাংলাদেশের মধ্যে যেগুলি আছে সেগুলো বাংলাদেশের মধ্যে হয়ে যাবে। তাহলে হবে কি, তাহলে এই যে ছিটমহল নিয়ে যে দীর্ঘদিনের একটা দাবি আছে, তারপরে এমনকি ছিটমহল নিয়ে গণ্ডগোলের ব্যাপার আছে স্যার, এগুলির কিন্তু একটা অশান্তি আছে। অশান্তি কিন্তু একটা দুই দেশের মধ্যে আছে, যেটা দুই দেশের মানুষের মধ্যে আছে, ছিটমহলের মধ্যে আছে, সেটা কিন্তু দূর হয়। এবং এটা একটা আমি মনে করি যে বড় আমি 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 অর্জন বলবো, যদি এটা হয়ে থাকে, মানে যেটা মমতা যেটা বলেছেন যদি সত্যি হয়ে থাকে। কারণ আমরা আপনার মুজিব ইন্দিরা চুক্তি 74 সালে প্রথম দিকে, হ্যাঁ তখন যে বেরোবারি আমরা দিলাম তার বিনিময়ে 3 বিঘা পাবো, সেটা কিন্তু আমরা পাইনি। এই উদাহরণগুলির সামনে আছে। যদি এটা পরবর্তী পর্যায়ে 3 বিঘার ব্যাপারটা জ্যোতি বসু যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি অন্যভাবে সলভ করেছেন, কিন্তু এটা আমি মনে করি না যে এটা একটা সলভ হয়েছে। তারপরও অন্তত মানুষের যাতায়াতের ব্যবস্থাটা হয়েছে, মানে দাহগড়া আঙ্গপাতার সঙ্গে পাটগ্রামের মানুষ, বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে মানুষের। তারপর মনে করি যে এটা একটা স্থায়ী সমাধান হওয়া দরকার, এটাও স্থল চুক্তির মধ্যে আনা দরকার। আমি মনে করি যে বাংলাদেশ সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সে ব্যাপারে উদ্যোগী হবে। স্যার, আমার বর্ণমালা একটি ফন্ট চালু করা হয়েছে গত বছর, এই 21শে ফেব্রুয়ারিতে এটি বাংলা একাডেমি চালু করেছে, যেখানে যুক্তাক্ষর যেমন ময় ম কয়ত এগুলিকে ভেঙে লেখার একটি তারা নিয়ম নীতি চালু করেছে এবং এটি বেশ কিছু এনসিটিভি এটিতে যুক্ত হয়েছে এবং বেশ কিছু পাঠ্য বই আমরা এবছর দেখেছি এটি চালু হয়েছে। শিক্ষার্থীদের কাছে আমরা গিয়েছিলাম, তারা বলেছে তারা অনেক দিনের একটা ব্যবহারে তারা অভ্যস্ত হয়ে পড়েছে, হঠাৎ করে ব্যবহারে তারা কিছুটা বিভ্রান্ত। এটা কি আমাদের ভাষা বলা হচ্ছে ভাষাকে সহজ করার জন্য এটা করা হচ্ছে? আমাদের বাংলা ভাষার ভাষা বৈচিত্র্যের ক্ষেত্রে এটা কি কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে কিনা? একটা প্রধান প্রশ্ন সেটা হচ্ছে, প্রত্যেক ভাষার রাইটিং সিস্টেম বা লিখন রীতির একটা নিয়ম আছে
যেমন আমরা বাঁ দিক থেকে ডান দিকে লিখি, তার কারণ আমাদের বর্ণমালার যে বর্ণগুলো রয়েছে সেগুলো বাঁ দিক থেকে ডান দিকে লেখা একটু সোজা। আবার সেমেটিক ভাষায় আরবি তারা ডান দিক থেকে বাঁ দিকে লেখে, তারাও ঠিক বর্ণমালা সেইভাবে তৈরি করে নিয়েছে। এবং যুক্তাক্ষরও প্রয়োজনে তৈরি করা হয়েছে এই জন্যে, হয়তো একসময় যখন কাগজের অভাব ছিল তখন দুটো বা তিনটে বর্ণ যদি একসঙ্গে যুক্ত করা যেত স্পেসটা কম লাগতো, আর এছাড়াও বিভিন্ন কারণ ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এরা যদি যুক্তাক্ষর ভাঙতে চায় তাহলে উচ্চারণের দিক থেকে প্রথমত অসুবিধা দেখা দেবে। যেমন পক্ষ, কয় মূর্ধন্য ষ ক্ষিয়, এটা কিভাবে দেখাবে তারা? ক মূর্ধন্য ষ খ, এটা ছেলেমেয়েরা কিভাবে উচ্চারণ করবে? উমগটাও ভেঙে দেওয়া হয়েছে এখন, তাই না? অনুস্বার, উমগ আমরা যেভাবে লিখতাম সেটা ঠিক আছে, কিছু কিছু সহজ হবে, কিন্তু সব ক্ষেত্রে যে সহজ হবে এটাকে বলা কঠিন। আর আরেকটা হচ্ছে ভাষার এই যে চিরাচরিত যে একটা নিয়ম বা প্রতিষ্ঠাগত যে দিক রয়েছে সেগুলোর বিরুদ্ধে যাওয়া হচ্ছে কিন্তু, তাই না? এর আগে যেমন অন্য ভাষার সাহায্যে বাংলা লেখার একটা মনোভাব ব্যক্ত করা হয়েছিল, কিন্তু সেগুলো চালু হয়নি কোনো সময়। ভারতও এক সময় অন্য একজন ভাষাতাত্ত্বিকও বলেছিলেন হিন্দির ব্যাপারেও, যে হিন্দির সঙ্গে যদি কিছু আইপিএ বসানো যায় তাহলে আধুনিক হয়। এগুলো তো ভাষার মৌল যে সম্পদ বা বৈশিষ্ট্যগুলো নষ্ট করে দেওয়া হয়। কাজেই আমার মনে হয় একটু চিন্তা করে পদক্ষেপ নেওয়া ভালো, যে সেখানে কিন্তু যেমন এর মধ্যে হস্চিহ্ন বর্জন করা হয়েছে, কিন্তু আমরা যখন পক্ষ লিখব প ক খ, ক এর নিচে হস্চিহ্ন দিতেই হবে, তাহলে আমরা যেটা বর্জন করেছি সেটাই আবার নিয়ে আসছি, তাই না? এইসব বিভিন্ন দিক আছে, জানি না এটা। বানান নীতিতেও কিছু পরিবর্তন এসেছে, প্রমিত বাংলা বানান যেটি সেটা আমাদের দীর্ঘইকার অনেক কমে গেছে, অনেক পরিবর্তন এসেছে। এগুলিও কি আসলে সহজ হচ্ছে ভাষায়? এই যুক্তিতেই বলা হচ্ছে, কিন্তু আপনারা ভাষাতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এটা কি বলবেন? যে এটা সমস্যা হচ্ছে যে এই যে হ্রস্বই দীর্ঘই হ্রস্ব উ দেওয়া হয়েছে, কারণ প্রত্যেক শব্দের একটা ব্যুৎপত্তি আছে, তাই না? অতীতে ফিরে গিয়ে দেখতে হবে এবং তারপরে সেই শব্দটা কিভাবে বিবর্তিত হয়েছে সেই রূপটা এখন আমরা লিখছি বা ব্যবহার করছি। কাজেই আমরা যখন এইগুলো বর্জন করতে চাইব তখন শব্দের ব্যুৎপত্তি দেখানো কিন্তু খুব কঠিন হবে, পেছনে ফিরে যাওয়া বেশ কঠিন হবে। এই জিনিসটা একটু মনের মধ্যে রাখতে হবে। যেমন অনেক বানান আছে একটু অন্য ধরনের, যেমন সুধী বানান, সম্বোধনেও কিন্তু হ্রস্বই হয় না। এটা হচ্ছে এমন রুটের কারণে কিছুতেই সুধী বানান হ্রস্বই দেওয়া হবে না, অথচ আমরা জানি সম্বোধনের সবগুলোই হ্রস্বই হয়ে যায়, তাই না? কিন্তু একটা ব্যতিক্রমও আছে এখানে। এই ধরনের কিছু কিছু নিয়ম কানুন আছে যেগুলোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এই জন্যে একটু চিন্তা করে আমার মনে হয় যারা ভাষাবিজ্ঞানী এবং ভাষার শিক্ষক, ইংরেজি বাংলা দুটো মিলেই, তাদের সঙ্গে বসে আর মানুষ ঠিক করা উচিত প্রথমে। স্যার, যখন এগুলি পরিবর্তন করা হয় তখন কি আসলে ভাষাবিজ্ঞানীরা ডাক পান না এখনো পর্যন্ত? আমাদের এখন জানি না তারা কাদের কাদের ডাকেন বা কি করেন। আপনারা ডাক পাচ্ছেন না? আমরা বিরতির পর হরতাল অবরোধ অনেকেই ডাক পান না নিয়ে বাবু ভাইয়ের কাছে আসবো, যেহেতু অনেক দিনের সাংবাদিকতায় আমাদের এই হরতাল দীর্ঘদিন চলছে, আমরা আসলে বলতে বলতেও ক্লান্ত হয়ে গেছি। তারপরে আসতে হবে, দেশের পরিস্থিতি চলছে, আবার একটা বিরতি নিচ্ছি। দর্শক, আবার একটা বিরতিতে যেতে হচ্ছে, ফিরছি কিছুক্ষণের মধ্যে।